আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই গোলাপি রাজপ্রাসাদ একসময় নবাব পরিবারের বাসস্থান ছিল। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে যাবেন, টিকিট কত আর সম্পূর্ণ সময়সূচি এবং প্রাসাদের ভিতরে আকর্ষণীয় জিনিসগুলো। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কারণ এটি হতে যাচ্ছে আপনার আহসান মঞ্জিল ভ্রমণের সম্পূর্ণ গাইড। কিভাবে যাবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার গুলিস্তান বা সদরঘাট। এখান থেকে রিক্সা করে যেতে হবে আহসান মঞ্জিল। ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। আহসান মঞ্জিলের প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। তবে 3 থেকে 12 বছর পর্যন্ত শিশুদের জন্য টিকিট মূল্য 20 টাকা। এই প্রাসাদটি 10:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। তবে খেয়াল রাখবেন, শুক্রবার 3টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর সাপ্তাহিক বন্ধ হলো বৃহস্পতিবার। এখানে প্রবেশ করবেন মাত্র হাতের বাম সাইডে দেখতে পাবেন একটি লাগেজ কর্নার। যদি আপনার সাথে বড় ব্যাগ থাকে সেগুলো এখানে রাখতে হবে, কারণ প্রাসাদের ভিতরে বড় ব্যাগ নিয়ে প্রবেশ করা নিষেধ। প্রবেশ পথ পেরিয়ে প্রথমে আপনার চোখে পড়বে আহসান মঞ্জিলের বিখ্যাত সেই গোলাপি রঙের রাজপ্রাসাদ। এই প্রাসাদটি ইউরোপিয়ান এবং মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি করা, যা একদম অন্যরকম অনুভূতি দেয়। প্রাসাদের সামনে রয়েছে বিশাল একটি সিঁড়ি, যা একসময় নবাব পরিবার এবং অতিথিদের জন্য ব্যবহার করা হতো। তাহলে চলুন এই প্রাসাদের ইতিহাস সম্পর্কে জেনে নিই। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন। 1859 সালে নওয়াব আব্দুল গনির পিতা সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন। দীর্ঘ 13 বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। এই ছিল আহসান মঞ্জিলের ইতিহাস। এখন দেখব প্রাসাদের জাদুঘরে সংরক্ষিত রাখা জিনিসগুলি। বাংলাদেশ স্বাধীন হবার পর অনেকবার সংস্কার, সৌন্দর্যবর্ধন, পরিমার্জনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 4077টি নিদর্শন আহসান মঞ্জিলের 5টি কক্ষে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে। এখানে রয়েছে আহসান মঞ্জিলের ছোট্ট একটি মডেল, যা সম্ভবত মূল প্রাসাদ নির্মাণের আগে পরিকল্পনা হিসেবে তৈরি করা হয়েছিল। এরপরে আমরা দেখলাম বিশাল এক ডাইনিং হল, যা এক কথায় বিশাল রাজকীয়। ঘর জুড়ে লম্বা টেবিল, তার চারপাশে সাজানো চেয়ার, সবকিছু যেন সেই সময় রাজকীয় আত্মীয়তার গল্প বলে যায়। সবচেয়ে আকর্ষণীয় একটি বিষয় হলো নবাব পরিবারের বিশাল একটি হাতির স্মৃতিচিহ্ন। এটি ছিল আহসান মঞ্জিলের সবচাইতে বড় ও শক্তিশালী হাতি। তার মাথা ও দাঁত সংরক্ষণ করে রাখা আছে এখানে, যা আজও সেই নবাবী ঐশ্বর্য আর ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। চলুন সামনের দিকে এগিয়ে যায়। সামনে রয়েছে একটি রাজকীয় সিঁড়ি। এমন সিঁড়ি আমরা হয়তো পুরনো বাংলা সিনেমায় দেখতে পেয়েছি, যেখানে সিঁড়ির প্রতিটা ধাপ যেন রাজকীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি। এই সিঁড়ি দিয়ে একসময় নবাব পরিবার যাতায়াত করতেন।
এখানে আপনারা দেখতে পাবেন নবাব আমলের কিছু প্রাচীন চিকিৎসা সরঞ্জাম। এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি, যেগুলো সে সময় রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। এই অংশ থেকে আমরা পৌঁছে যাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যে। এটি ছিল নবাবদের দরবার হল। এই হলের সঙ্গে বাংলার এবং ভারতবর্ষের ইতিহাস গভীরভাবে জড়িয়ে আছে। এখানে সেই সময়ের বিভিন্ন রাজনৈতিক এবং কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতো। এই কক্ষের পাশেই রয়েছে আরেকটি কক্ষ, যেখানে রয়েছে একটি 8 বল ফুল খেলার টেবিল। এমন এক টেবিল সে সময় শুধু রাজপ্রাসাদেই দেখা যেত। এই প্রাসাদের আরেকটি আকর্ষণ নাট্যমঞ্চ। একসময় এখানে আয়োজন করা হতো নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আর রাষ্ট্রীয় বিনোদনের আসর। আজ সেই মঞ্চ নীরব, কিন্তু দেওয়ালগুলো যেন এখনো শুনিয়ে যায় সেই অতীতের করতালির শব্দ। এছাড়াও এখানে দেখতে পাবেন জারবাতি, রাষ্ট্রীয় সিংহাসন, পুরনো অস্ত্র ও দৈনন্দিন ব্যবহার সামগ্রী। সব মিলিয়ে আহসান মঞ্জিল এমন একটি জায়গা যেখানে ইতিহাস, স্থাপত্য আর রাষ্ট্রীয়তা একসাথে পাওয়া যায়। যদি পুরান ঢাকায় ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা মিস করবেন না। কম খরচে এত সুন্দর ঐতিহাসিক অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরও এমন ঐতিহাসিক ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো এক ইতিহাস, কোনো এক অজানা গল্প নিয়ে।